রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আলিপুরের সৌজন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 দিনের রাজ্য সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যা আজকেই শেষ হচ্ছে। সৌজন্যে তিনি আজকে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন এবং এই বৈঠকের পরেও একাধিক তার কর্মসূচি রয়েছে। এর আগে গতকালও আমরা দেখেছিলাম উত্তরকন্যায় যে বৈঠক তিনি করেন, উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে একেবারেই সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া হয়। আজকেও মনে করা হচ্ছে এই সৌজন্যে উচ্চ পর্যায়ের বৈঠকে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। প্রকাশ্যে ওসিকে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিশের পর থানায় হাজিরা হুমায়ুন কবিরের। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় তিনি পৌঁছন। 3রা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হলেও গড় হাজির ছিলেন এজিইউপি বিধায়ক। 14ই জুলাই দ্বিতীয়বারের জন্য হুমায়ুন কবিরকে নোটিশ পাঠায় পুলিশ। আর দ্বিতীয় নোটিশের পর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, এর আগে 3রা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি গড় হাজির ছিলেন, আর এরপর দ্বিতীয় নোটিশের পর অবশেষে হাজিরা দিলেন তিনি। এই মুহূর্তে সেখানেই রয়েছেন। একেবারে হুমায়ুন কবির এখন থানার মধ্যে রয়েছেন। 2 ঘন্টা 15 মিনিট পেরিয়ে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এসডিপিও ডোমকল, এসডিপিও বেলডাঙ্গা যিনি আছেন তিনি রয়েছেন, শক্তিপুর থানার ওসি তিনি রয়েছেন। এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, একগুচ্ছ প্রশ্নাবলী তাদের জন্য তৈরি করে নিয়ে আসা হয়েছে। সেই প্রশ্ন হুমায়ুন কবিরের সামনে রাখা হচ্ছে এবং তার উত্তর পুলিশরা নথিভুক্ত করছেন। এবং এর আগের দিন যে দীর্ঘ সময় প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকে শক্তিপুরে প্রথম তিনি এসছেন। তাকে কতক্ষণ এই জিজ্ঞাসাবাদ করা হয় তার দিকেই নজর রয়েছে সকলেরই। যদিও হুমায়ুন কবির এই বেলডাঙ্গা থানায় ঢোকার আগে তিনি সরাসরি বলেন যে রাজ্যে একটা পুলিশ রাজ শুরু হয়েছে এবং নানাভাবে রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং সেই হয়রানির শিকার হিসাবে তিনি হয়েছেন এবং তাকে আজকে এখানে ডাকা হয়েছে। হুমায়ুন কবির বলেন তিনি এই কথা ওসি সম্বন্ধে যেটা বলেছিলেন একেবারে 8ই মে বলেছিলেন এবং তারপরে এই পরিপ্রেক্ষিতে এফআইআর করা হয় 27শে জুন। এতদিন পরে কেন এফআইআর করা হলো, তিনি যেটা বলেন সেটা হচ্ছে তাকে হেনস্থা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এইভাবে এফআইআর করা হয়েছে। এবং তিনি বলেছেন যে আমি কোনো কিছুতেই ভয় পাই না, পুলিশ তাদের বক্তব্য জানাবে, আমি আমার বক্তব্য জানাবো এবং যা সিদ্ধান্ত পুলিশ নেবে সেটা তাদের ব্যাপার। তবে তিনি তার যে বক্তব্য থেকে তিনি কোনো মতেই সরছেন না এবং তিনি একবার বলেছেন যে পুলিশ রাজ করার চেষ্টা করছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং তিনি মানুষকে নিয়ে এর প্রতিবাদ করবেন। এবং এখনো পর্যন্ত 2 ঘন্টা প্রায় 20 মিনিট হতে চললো তিনি বেলডাঙ্গা থানা, শক্তিপুর থানার মধ্যে রয়েছেন। এখনো সেখানেই রয়েছেন হুমায়ুন কবির। ধন্যবাদ রাজীব তোমাকে। সোনাপাপ্পুর চার্জশিট এবং সেই চার্জশিটে বিস্ফোরক তথ্য ইডির। বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ঘুষ বাবদ টাকা পাঠিয়েছে সোনাপাপ্পু। 2022 সালে 19,49 লক্ষ টাকা খরচ করে সোনাপাপ্পু, যার মধ্যে 3,41,51,000 টাকা ঘুষ দেয় কসবা থানার আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, তৃণমূল কাউন্সিলরকে টাকাও পাঠায় সোনাপাপ্পু। এমনই একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে ইডির দেওয়া চার্জশিটে। গ্রেফতারির 7 দিনের মাথায় কসবা সিন্ডিকেট মাফিয়া সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির। সরাসরি কথা বলবো আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ যে চার্জশিট ইডির তরফে দেওয়া হচ্ছে সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য এবং সেখানে সাক্ষীর বয়ানও উল্লেখ রয়েছে, ঠিক কি রয়েছে তাতে? দেখো, তোমাকে জানাবো যে সোনাপাপ্পুকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং গত শুক্রবার দিন যে চার্জশিট পেশ করা হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে 3 কোটি টাকারও ওপরে যে ঘুষ দিয়েছিল এই সোনাপাপ্পু এবং সেই ঘুষের টাকার অঙ্ক গিয়েছে কসবা থানায় আধিকারিকদের কাছে, এছাড়াও কলকাতা পুরসভার আধিকারিকদের কাছে, এছাড়াও কাউন্সিলর অর্থাৎ স্থানীয় কাউন্সিলর ছাড়াও ডোনেশন বাবদ, এই ডোনেশনের টাকা কিন্তু পুজোর ডোনেশন এবং পার্টি ফান্ডের ডোনেশন সেটাই উল্লেখ করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই তদন্ত করতে গিয়ে যে বয়ানগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়েছে সেই বয়ান থেকে তারা জানতে পারছেন
যে এক ব্যক্তি তার বয়ানে জানিয়েছে যে অবৈধভাবে বিভিন্ন জমি দখল করে সেই জমি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে কোনো রকম কলকাতা পুরসভার অনুমোদন ছাড়া, এবং তার সাথে সাথে সেটার কোনো রেজিস্ট্রেশনও হয়নি। পরবর্তীকালে যখন এটা বিক্রি করা হয়েছে বা কেনা বেচা হয়েছে সেই ক্ষেত্রেও কোনো কাগজ নেই। এবং এই পরিপ্রেক্ষিতে সোনা পাপ্পু সে জানিয়েছে যে সে ক্যাশে টাকা দেবে এবং ম্যানেজ করে নেবে কলকাতা পুলিশের নির্দিষ্ট করে ওই থানা নির্দিষ্ট করে কোর্ট আনকোর্ট পুলিশকে, কেএমসিকে এবং কাউন্সিলরকে। তার সাথে সাথে সে এটাও জানিয়েছে যে সে প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার এবং বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন জাভেদ খান, এই দুজনের ঘনিষ্ঠ বলেও সোনা পাপ্পু দাবি করেছিল বলে বয়ানে একজন জানিয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে অঙ্কের হিসেব ইতিমধ্যে ইডির তরফ থেকে জানানো হয়েছে, যেখানে তারা জানাচ্ছেন যে 2022 সালেই তারা তথ্য অনুযায়ী তারা যেটা জানতে পাচ্ছেন যে পুলিশকে প্রায় 1,46,00,000 টাকা এবং তার সাথে সাথে কেএমসিকে প্রায় 1 কোটি, কেএমসি আধিকারিকদের 1,11,00,000 টাকা এবং তার সাথে সাথে ডোনেশন বাবদ প্রায় 55 লক্ষ টাকার ওপরে, এবং এই যেটা জানা যাচ্ছে কাউন্সিলরকে 1,11,00,000 টাকা এবং কলকাতা পুরসভার আধিকারিকদের প্রায় 27,70,000 টাকা। এই যে বিপুল অঙ্কের টাকা যেগুলো দেওয়া হয়েছিল তার পেছনে কারণ হচ্ছে অবৈধভাবে জমি দখল করে সেগুলোতে নির্মাণ তৈরি করা, এবং যে নির্মাণটাও বেআইনি, কোনো রকম নথি ছাড়া এরকম হয়েছে, এরকমও তথ্য কিভাবে নেক্সাসটা চলতো, কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল এই সোনা পাপ্পু, এই গোটা বিষয়টি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সঙ্গে থাকো আবির। এবং এটাও জানা যাচ্ছে যে সোনা পাপ্পুর তদন্তের সাক্ষীর বয়ানে একেবারে বিস্ফোরক তথ্য উঠে আসছে। কলকাতা পৌরসভার অনুমোদন না থাকলেও করা হয়েছে বেআইনি নির্মাণ। সাক্ষীর বয়ান তুলে ধরে চার্জশিটে উল্লেখ ইডির। ঠিক কি উল্লেখ করেছে ইডি এই সাক্ষীর বয়ানকে তুলে ধরে, আরো বিস্তারিত আবির দত্ত আমাদের জানাবেন। আবির। দেখো, এই সাক্ষীর বয়ানে কিন্তু স্পষ্টত যা উল্লেখ করা হয়েছে, যেটা ইডির তরফ থেকে চার্জশিটে দেওয়া হয়েছে, যে সেখানে যে অবৈধভাবে জমি দখল করে সেটা বেআইনি নির্মাণ করা হয়েছে এবং কোনো রকম কলকাতা পুরসভার অনুমোদন ছাড়া। এর পরবর্তীকালে বিল্ডিং যখন তৈরি হয়ে গেছে তার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন পর্যন্ত নেই। এরপরে যখন কেনাবেচা করা হয়েছে তখনও কোনো নথি ছাড়া কেনাবেচা করা হয়েছে, এবং এই সমস্ত বিষয়টা পুলিশকে, কেএমসিকে, কাউন্সিলরকে বুঝে নেবে বা তাদেরকে দেখে নেবে সোনা পাপ্পু, এমনটাই সে জানিয়েছিল, এমনটাই বয়ান যিনি দিয়েছেন তিনি জানিয়েছেন, এবং সেটা ইডির তরফ থেকে চার্জশিটে তুলে ধরা হয়েছে। সঙ্গে এটাও বলা হয়েছে যে সোনা পাপ্পু সে ক্যাশে তাদেরকে পেমেন্ট করবে, অর্থাৎ যাদেরকে বুঝে নেবে সে বলছে তাদেরকে ক্যাশ পাঠাবে তাদের কাছে। এবং সেখানে তার সাথে সাথে সোনা পাপ্পু যে প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার বর্তমান বিধায়ক জাভেদ খানের ঘনিষ্ঠ, সেইটা বলেও নিজে দাবি করে, এবং তৎকালীন শাসক দলের সে সদস্য, সেই বিষয়টাও সে জানায়। যে বিষয়ে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল ইডির তরফ থেকে এই একজন সাক্ষীকে, তার বয়ানে উঠে এসছে, এবং সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হয়েছে এই চার্জশিটে, যে চার্জশিট দেওয়া হয়েছে গত শুক্রবার সোনা পাপ্পুর বিরুদ্ধে। ধন্যবাদ আবির তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।